Itu bicara. হিসাবে প্রস্তাব হয় নেতাজি দেববর্মা যিনি গণমুক্তি পরিষদ কর্ম পরিষদ মেম্বার তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট কমরেড লরেন্স ভাতিয়ান রাষ্ট্রীয় মঞ্চ নিয়ে ন্যাশনাল যে চাকরি নিয়োগ সবাই 2018 2023 সিংনা খাঙ্কাই রাজ্য একইভাবে হানি অধিকার মানিয়া মালিক নি মানিয়া এনালিনায় তাম খাইতম বসে আসল কক ছিল ভারতবর্ষ একটা চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকার বলি নেতৃত্বে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার তব দেশ চালক মণিবাই বেলায় খেয়ে চিনি ট্রাইবেল বিপদ নাম সংখ্যা চিনি ট্রাইবেল যে কিছু সাংবিধানিক অধিকার ভারতীয় সংবিধান তমানি আবার দিনের পর দিন শেখদাবি সংখ্যা চাকরি বাকরি অ্যাকর্ডিং টু আওয়ার পপুলেশন রেশিও जों যে চাকরি মানানি তখনই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারি দপ্তর হব আবক মানলিয়া অর্ধেক সান মানলিয়া তাব প্রাইভেটাইজেশন বেসরকারিকরণ কন্ট্রাকচুয়ালাইজেশন আউটসোর্সিং আমতি রকক সাवय বড় চিনি যে एसटी कोटा तो मनी चाकरी बाकरी वो आवन बरफ ते खोलू खालिया बरफ माने लिया जो चाकरी मान लिया बेबार सी प्राइवेट खाली लाई तो था रेल विमान बंदर समुद्र बंदर खनि समस्त दफ्तर न तरके बेसरकारी खाइए ओ आदानी आम्बानी हाई क्रूडी कैपिटलिज्म जेटा हमानी आदानी आम्बानी हाई कয়েকজন যে একচেটিয়া কোটিপতি তমানি বলবি বাগৈ বাদছি ও সরকার কাম খাই তমানি আবনি বাগৈ প্রাইভেট খাই রই তমাইকা দেশনি সম্পত্তি ধরি রই তমাইকা আর এই রিজার্ভেশন নি পক রই সংবিধান ভারতনি সংবিধান রিজার্ভেশন ইন প্রাইভেট সেক্টর অবশ্যই জাগিয়া কো আবনি বাগৈ বিজেপি যে প্রাইভেটাইজ খাইবনি অর্থকা দি রিজার্ভ খাইবনি তোমরা চাকরি রইয়া খাইবনি আবরু তাবো 10-11 বছর রমই বড় খাইতকা চিনি চাকরি জানানো বন্ধ হয় আব মাথাইয়া প্রাইভেট সেক্টরের রিজার্ভেশন মাখাইনা সমস্ত ব্যাকলগ সমস্ত যে ভ্যাকেন্সি তমানি এবং নতুন পদ সৃষ্টি খাইয়ে ও ভ্যাকেন্সি তোমরা পূরণ মাখাইনা আবজন শাখা যুক্তিকতা গভর্নর শিখা খাইলে বাধ্য সিএফ
ত্রিপুরার জন্য বড় নাইয়া ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ বড় নাইয়া উত্তর পূর্বাঞ্চল বড় নাইয়া আপনি বাগাই হাজার হাজার লক্ষ লক্ষ বড় শিয়ানি বিরোধী আন্দোলন খেলাইকা এই আন্দোলন চিনিটি করা জীবন খাপ এই আন্দোলন খেলা থাকতে ওই খবরান 10 নম্বর সেই কথা খাপ সেই কত মানে ইয়াগুলো তিনি আশিকানে পরবর্তীয়ে তিনি আইনে পরিণত খাইছা সিএ আনখা তিনি ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিএ চালু খাইছা ত্রিপুরা চালু খাইলে বাকি কিন্তু ফিটন খাইছা অথচ ওই সিএ চালু খাই ত্রিপুরা রাজ্য নিয়ে গোটা ভারতবর্ষ গোটা উত্তর পূর্বাঞ্চলে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে যে ভারসাম্য ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত নাই কাজে আপনি বলেছেন সামান্য সিএ বাতিল খাইছে কিন্তু আন্তরিকতামূলক কাছে মান ত্রিপুরা মাথা বর্ণ কিনার মা বর্ণ জামাই মা যারা সিএ খাইনায় বর্ণ মহাপতি বিজেপি না ও সরকার করেন দে আর যারা বিজেপি তার সিএনি বাগাই সেই কথা বর্ণিততে সহানুভূতি জানগই সিএনি বিরুদ্ধে ক্ষমতা তার মিছিল খেলেও নে লজ্জ লাচিয়া অবনী মানব নং যদি সিএনি বিরুদ্ধে আসে তাতে দেখায় তাইলে পরে যারা সিএ খাই নাই বড় বাহিনী সরকার করেন নাই বর্ণনীর মতো তো নাই কাজে কোনো মতে মিলিয়া আপনি বাগাই সিএ বাতিল মা খাই মা খাই নাই এই লড়াই চলি নাই যতক্ষণ পর্যন্ত বাতিল আসা পর্যন্ত ও লড়াই চলি নাই তা খুব বছর আপনি লগে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট জন্য রিজার্ভেশন মেনে রিজার্ভেশন আইন করে সংবিধানে 9 নং ধারাতে রিজার্ভেশনকে যুক্ত করে যাতে আপনার বেসরকারি ক্ষেত্র এসটিএসসিদের সেখানে নিয়োগের ব্যবস্থা করা হয় কাজে এই দাবিগুলি নিয়েই আমরা এই গণ অবস্থানে বসেছি কাজে সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ এই আন্দোলনে সামিল হবেন দাবিতে সমর্থন করবেন এই আশাটুকু রেখে আবারও সকলকে দাবিকে আমি সব দাবিতে যাচ্ছি 200 দিন ধরে 600 টাকা বলছি এটাও আঠারো বিধানসভা নির্বাচন বিজেপির নির্বাচন হিসাবে প্রতিশ্রুতি দেশের কোথাও 200 দিন নাই বিজেপি বলছে তার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অসুস্থ ছিলেন তাকে উড়িয়ে আনে প্রেস ক্লাবে বসিয়ে নির্বাচনী ইচ্ছা তার হাত দিয়ে উপস্থিত করে তাকে দিয়ে বলিয়েছেন আমি কেন্দ্রের অর্থমন্ত্রী বিজেপিকে যদি ভোট দিয়ে আপনারা সরকারে বসাতে পারেন এই যে 293টা প্রতিশ্রুতি তার যে সার সংখ্যা আমাদের 7টা দাবি বিষয় সামনে রেখে এই ইস্তার আপনাদের হাতে তুলে দিলাম এগুলি বাস্তবায়নের জন্য টাকা পয়সার কোনো সমস্যা হবে না আমি কেন্দ্রের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি এটা বলবার জন্যই এখানে নিয়ে এসেছি তাতে কি ছিল 200 দিন রেগার কাজের ব্যবস্থা হবে ত্রিপুরায় বিজেপি সরকার আসলে এবং 340 টাকা দৈনিক মজুরি হবে আমরা তখন জিজ্ঞেস করেছি ভারতবর্ষে 29টা 30টা রাজ্য আছে কেন্দ্রের বিজেপি সরকার ছাড়াও আরো 8টা 9টা রাজ্যে কোথাও সরাসরি বিজেপি সরকার চালাচ্ছে কোথাও অন্য দলকে সাথে নিয়ে বিজেপি সরকার চালাচ্ছে একটা রাজ্য দেখাতে পারেন বা ভারতবর্ষের এমন কোন রাজ্য দেখাতে পারেন যেখানে রেগার কাজ 200 দিন চলছে একটা রাজ্য নেই একটা রাজ্য দেখাতে পারেন যেখানে মজুরি 340 টাকা পায় 300 টাকার উপরে 3টা 4টা রাজ্য পেত তার মধ্যে কেরালা কর্ণাটক তামিলনাড়ু এবং হরিয়ানা তারাও 340টা 300 থেকে কিছু বেশি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যে কথাগুলো বলছেন ত্রিপুরায় বিজেপি সরকার তৈরি হতে পারলে পরে আপনারা 200 দিনের কাজ 340 টাকা মজুরি দেবেন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এক এক রাজ্যে এক এক রকম মজুরি তারা তাদের মতো করে সুবিধাজনক সেখানে মজুরি হার নির্ধারণ করার ফর্মুলা বানিয়েছে আমরা বললাম আপনার যে কোনো ফর্মুলা আপনি বানান ত্রিপুরায় তো শিল্প নাই কল নাই কারখানা নাই আগে সরকার কোনো কিছু করেনি আমরা এগুলো করবার জন্য চেষ্টা করছি কৃষি পেছনে পড়া কৃষির উপর নির্ভর করছে আমাদের অর্থনীতি এবং শিল্পের বিকাশ সেই কৃষিকে উন্নত করার চেষ্টা করছি
তার মধ্য দিয়ে ভবিষ্যৎ দিনে কৃষি শিল্পের জীবন বন্ধের মধ্য দিয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখন রেগা ছাড়া কি করে হবে? আপনারা তো করছেন না ভারতবর্ষের কোন জায়গায় কেন্দ্রের সরকার। আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে 12 কর্মসূচি আমরা চালু করেছি। 12 মানে নগরে, সেখানে রেগা না দেবে। আমরা যদি 100 দিন করতে পারিনি, 75 দিনের কাজের ব্যবস্থা করেছি। মজুরি রেগার যে মজুরি, সেই মজুরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে মজুরি, আমরা তো 12 জন্য টাকা চাইছি না, আমরা রেগার জন্য চাইছি। এই কম টাকায় কি করে হবে? বলে আপনাদের জন্য তো আলাদা কোনো ফর্মুলা করা যাবে না, বাইরে তো যাওয়া যাবে না, এটাই তো কেন্দ্রের নিয়ম। তো আমরা ভোটের সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানবার চেষ্টা করেছিলাম কিসের ভিত্তিতে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, কতদিন বেগার কাজ চলছে, কত টাকা তাদের মজুরি। আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী, এখনো তিনি মুখ্যমন্ত্রী, মিথ্যার বাদ ছুটিয়ে ত্রিপুরার নির্বাচক মন্ডলীকে বিভ্রান্ত করে, মোহগ্রস্ত করে প্রতিশ্রুতি দিয়েছেন। যা দিয়েছে সরকার তৈরি হলে পর 1 থেকে 7 পর্যন্ত সব কাজ সুবিধা করব, যদি করতে না পারি ত্রিপুরায় আর মুখ দেখাতে আসবো না। এইটি ছিল তার কথা। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আপনি যে এগুলি বলছেন আপনার রাজ্যে বেকারের হাল কি, রেগার কতজন কাজ, কত টাকা মজুরি, এগুলো পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আজও সেখানে 200 দিন রেগা নাই, 340 টাকা মজুরি নেয়। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে জিএপি এই যে দাবি উত্থাপন করছেন, এখন এই দাবি শুধু ত্রিপুরার না, সারা ভারতবর্ষের দাবি। 200 দিনের কাজ চাই, গ্রামের রেগার কাজ শহরে এটাকে সম্প্রসারিত করো। জিনিসপত্রের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ক্রয় ক্ষমতা নিচের দিকে চলে যাচ্ছে, মানুষের তো খেয়ে পড়ে বাঁচতে হবে। তার জন্য অন্তত 600 টাকা মজুরির ব্যবস্থা করো। কোথায় এই সরকার? এই সরকারের কোনো ভ্যালু নেই। বামফ্রন্ট সরকার গড়ে 85 থেকে 54 পর্যন্ত বছরে রেগার কাজ সৃষ্টি করেছে। ভারতবর্ষের মধ্যে প্রথম 5টা রাজ্যের মধ্যে অন্যতম ত্রিপুরা। অনেকগুলো বছর 1 নম্বর স্থান অধিকার করেছে ত্রিপুরা। আজকে যারা 200 দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন 7 বছরের মাথায় গড়ে বছরে 30 থেকে 32 দিনের বেশি কাজ নেয়। মজুরি 3 মাস, 4 মাস, 5 মাস পরে আসছে। পূজার সময় যারা কাজ করেছেন এখনো তারা মজুরি পাননি। এই মজুরি এখন ব্যাংক থেকে তুলতে যায় মন্ডলের লোকরা, যারা কাজ না করে নাম ঢুকিয়ে ব্যাংক থেকে বেআইনিভাবে টাকা তুলছে। তারা প্রকৃত মাথার ঘাম পায়ে ফেলে, গায়ের রক্ত জল পড়ে যারা রেগার কাজ কমপ্লিট করে 3 মাসের মাথায় মজুরি তুলতে যাচ্ছে, সেখানে থাবা বিস্তার করার চেষ্টা করছে। তারা বলছেন কি ব্যাপার, আমরা কাজ করেছি, আমাদের মজুরি এসছে, মজুরির টাকা ব্যাংক থেকে দিচ্ছে, এর থেকে আপনারা শেয়ার দিচ্ছেন, কেন আপনাদের টাকা দেব? উল্টো চোখ নিয়ে বলছে। আবার যাবেন তো কাজের জন্য, তালিকায় আপনাদের নাম থাকবে না, মনে থাকবে না। বুঝতে পারছেন? এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কথাটা বলবার চেষ্টা করছি, আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইছি না। যদি আছেন তুমিও বলবেন, আমি সংক্ষিপ্ত করার জন্য যেগুলো বলছি, এগুলো তো দৈনন্দিন জীবনের জ্বলন্ত যে সমস্যা। এখানে সমাজতন্ত্রের কথাটা বলছে না, পুঁজিবাদ ধ্বংস কে কথাটাও বলছে না, সাম্রাজ্যবাদ বিপর্যয় কে কথাও কেউ বলছে না। সেদিন মাত্র নির্বাচিত হয় বিজেপি সরকার আছে, কিসের নির্বাচিত? কত ভোট পেয়েছে? 1851 ভোট পেয়েছে, 23 ভোট পেয়েছে 39, এর মধ্যে 15 থেকে 17 ভোট ভোটের অধিকারিতা হরণ করেছে, প্রতারণা প্রবঞ্চনা করে, রিগিং করে। এই সংখ্যা 29 করে তারা নিজেরাও জানে তারা কিভাবে 29% ভোট পেয়েছে, কি করে 33 আসন তারা তীব্রতার সহযোগিতা নিয়ে বামফ্রন্টকে আটকাবার জন্য তারা ব্যবস্থা করেছে। তারা জানে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে বলতে চাইছি, কংগ্রেস সরকারের হাত থেকে 61 জন পার্লামেন্টে বামপন্থী ফ্রন্টের সাংসদ 3টা গুরুত্বপূর্ণ দাবি আদায় করেছিল। একটা রেগা, দ্বিতীয় হচ্ছে বনাধিকার আইন, যেখানে যারা বনে বসবাস করছেন
বছরের পর বছর ধরে বিশেষ করে উপজাতি অংশের মানুষ সেই বনের মালিক তারা হবে, সেই জমির মালিক তারা হবে। সীমানা নির্ধারণ করে দেওয়া, বিক্রি করতে পারবে না। তার অবর্তমানে তার ছেলের অবর্তমানে তার ছেলে, পরম্পরাগত ভাবে তারা এটা ভোগ করতে পারবে। তাদের জমির কেউ জবরদখল করতে পারবে না, সরকারও পারবে না। এবং এই জমি কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগাতে গেলে পর তাদের মতামত যদি থাকে, বিকল্প ব্যবস্থা করার পর তবে এই জমি নেওয়ার প্রশ্ন আসবে, না হবে না। এই নয় রেগার পাশাপাশি এই আইনটাও বড় বড় পুঁজিপতি যারা শিল্প কল কারখানা সম্পূর্ণ কুক্ষিগত করেছে, এখন কৃষি জমি তার দিকে তাদের লোলক দৃষ্টি গেছে, ওটাকে কুক্ষিগত করবার জন্য চেষ্টা করছে, যার সপক্ষে কেন্দ্রের সরকার তাদের নির্দেশে 3টা কৃষক বিরোধী সরকারের আইন তৈরি করেছে, লড়াই বাধ্য হয়েছে এগুলি তুলতে, কিন্তু মূল দাবি এখনো তারা কার্যকরী করেনি। তারা চাপ সৃষ্টি করছে এই বনাধিকার আইন থাকলে ওখানে আমরা ঢুকবো কি করে? পাহাড়ি জমির চাইতে উপরের জমির চাইতে তাদের মূল লক্ষ্য হচ্ছে পাহাড়ের নিচে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, সোনার খনি, ওগুলোর দিকে তাদের নজর। কিন্তু এই যে বন সংরক্ষণ আইন, অধিকার আইন, বামপন্থীদের চাপে যেটা ডক্টর মনমোহন সিংয়ের সরকার করতে বাধ্য হয়েছিলেন অনেক আপত্তি সত্ত্বেও, এটা বাধা হচ্ছে। বিজেপি সরকার আমাদের পয়সা করিতেই তো ভূতরঙ্গ করে তোমরা ক্ষমতা এসছো, এটাকে বাতিল করতে হবে, এটা বাতিল করে দিয়েছে। এমন ভাবে আইনটাকে সংশোধন করেছে। আমাদের ত্রিপুরায় সীমান্ত এলাকা থেকে 100 কিলোমিটারের মধ্যে কোথাও এই আইনটা কার্যকরী হবে না। তার মানে কোথায় যে লক্ষাধিক মানুষের জমি চিহ্নিত করে খুঁটি বসিয়ে আপনার হাতে কাগজপত্র তুলে দিয়ে গেছে বামফ্রন্ট সরকার, যেটা বহুবার চেষ্টা করেছিলেন রাধা চলন, এই সমস্ত অধিকারগুলি হরণ করবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে লড়াই না করলে তো চলবে না। আর একটা গুরুত্বপূর্ণ আইন কি? তথ্য জানবার অধিকার, নাগরিকদের অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার। যারা মুন্ডিয়া সরকার তৈরি করে, সরকার নানা কথা বলে সরকারে যায়, ক্ষমতায় বসে উল্টো বলে কাজ করে, জনগণের স্বার্থের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে এই বিষয়গুলো জানবার জন্য কি বলেছে, কি করছে, কত টাকা খরচ করছে, তাতে কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, এগুলো জানবার জন্য তথ্য জানার অধিকার। এই আইনটাকেও বিজেপি সরকার ধ্বংস করে দিয়েছে। আমি 3টা আইনের কথা, তাহলে এরাই কেন্দ্র, এরাই হচ্ছে। তাহলে এদের কাছে বেকার বলেন, কৃষক বলেন, ক্ষেত মজুর বলেন, শিক্ষক, কেরানি, কর্মচারী, মধ্যবিত্ত মেহনতি মানুষ, কারোর কিন্তু সমস্যার সমাধানের কোনো নিশ্চয়তা নেই। উপজাতি তফসিলি ওবিসির সংখ্যালঘু সম্মানিত আতঙ্ক আপনারা শুনছিলেন আমাদের নেতৃত্বের মুখ থেকে। নরেশও বলেছেন, এর আগে যুবনেতাও বলবার সময় বলেছেন, এই ত্রিপুরার আজকে এই যে অগ্রগতি, তার পেছনে ঐক্যবদ্ধ যে লড়াই, তার যে ঐতিহ্য, সেটা উল্লেখ করার চেষ্টা করেছেন। গভর্নমেন্ট লিডারশিপ চিত্রকথা বিজেপিকে রক্ষা করার জন্য আবার সেই পুরনো স্লোগান, 15 লক্ষ উপজাতি ঐক্যবদ্ধ হতে হবে। তারা তো আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এডিসিও দিয়েছেন, 13 জন বিধায়কও দিয়েছেন, 19 ভাগ ভোটও দিয়েছেন। এই উপজাতিদের জন্য এমনকি এডিসির মধ্যে আপনারা কি করছেন? এডিসি তো ভোটের রাজত্ব চলছে। মাসের শেষ প্রথম সপ্তাহে এডিসি কর্মচারী কবে বেতন পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। রাস্তাঘাট ভেঙে চলছে, স্কুলে মাস্টার নাই, কলেজে প্রিন্সিপাল নাই, সাবজেক্ট টিচার নাই, হাসপাতালে ডাক্তার কম, নার্স কম, প্যারামেডিক্স কম, সমস্ত ঔষধ একটা ছোট্ট অপারেশন হলে পর সুই, সুতা, গজ, ব্যান্ডেজ সব কিনে দিতে হয়। রেশনের দোকান ঠিক মতো দোকান খুলে না, এক সপ্তাহের রেশন 4 সপ্তাহ ঘুরে ঘুরে সংগ্রহ করতে, কোনো কথা বলবার সুযোগ নাই। এই যেমন না হলো তারাই কাউকে হিসেবে দিয়েছে, 56 থেকে 57 হাজার ঘর বাড়ি নষ্ট হয়েছে, তার মধ্যে অর্ধেকের বেশি উপজাতি জনগণের, অনুপজাতি অংশের মানুষ হচ্ছে। এডিসি এলাকার মতো কোথায় তীব্র কথা? একজনই তো নেতা রাজবাড়ি দেখিয়ে আর কতদিন মানুষকে ঘুরিয়ে রাখবেন? জবাব যখন চাইছে জবাব দিতে পারছেন না, নিজেকে গুটিয়ে রাখবার চেষ্টা করছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যেটা বলতে চাইছে
বিভ্রান্ত যে একটা অংশ হননি ঘটনা তত না, জীবনের অভিজ্ঞতাই তো জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। এদের চেহারা উন্মোচিত হয়ে গেছে, উদ্ঘাটিত হয়ে গেছে। বিস্তৃতভাবে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রাধাচরণ দেববর্মা এই অবস্থান শুরু হওয়ার মুখে 6 দফা দাবিকে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ রেখে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আহ্বান রেখেছে। ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নের নেতা, ট্রাইবাল ইউথ ফেডারেশনের নেতা এবং গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি তার যিনি সভাপতি, রাজ্যপালের সাথে স্মারকলিপি উপস্থিত করতে গিয়ে তাদের যে মত বিনিময় সে সম্পর্কেও সংক্ষিপ্ত পরিসরে তার বক্তব্য রাখার চেষ্টা করেছে। আমি খুব সংক্ষেপে যে কথা বলব, এই যে চাকরির প্রশ্নটি, এটা মাথায় রাখার দরকার আছে। এটা শুধু ত্রিপুরা জিএমপি প্রশ্নটা তুলেছে ঘটনা তা না। আজ থেকে কিছুদিন আগে দিল্লিতে জাতীয় স্তরে উপজাতি জনগণের জাতীয় মঞ্চ, যার নেতা অন্যতম নেতা কমরেড জিতেন চৌধুরী, তাদের উপস্থিতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে উপজাতি জনগণের মধ্যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন। তারা সম্মিলিত হয়ে মূলত এই বেকার সমস্যা এবং বিশেষ করে উপজাতি অংশের ছেলেরা মেয়েরা কিভাবে বঞ্চিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, আলোচনার শেষে তারা যে দাবি সেখানে উত্থাপন করেছেন এবং এই দাবিকে ভিত্তি করে সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে এরকম অবস্থান ধর্মঘটের আয়োজন করার মধ্য দিয়ে স্মারকলিপি যাতে উপস্থিত করা হয়, তাই আমি কথাটি উল্লেখ করার চেষ্টা করলাম। বিষয়টি বিচ্ছিন্নভাবে ত্রিপুরার এটা মনে করার কারণে, কিন্তু ত্রিপুরার পরিস্থিতিতে তার একটা বিশেষত্ব আছে। 2018 সালে বিজেপি বামপন্থী ফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে হটাবার জন্য স্লোগান দিয়েছিল, চলো পাল্টাই। 293টা প্রতিশ্রুতি রেখেছিল, তার থেকে বাছাই করে 7 দফা প্রতিশ্রুতি তাদের এই নির্বাচনী ইশতেহারের প্রথম পাতা হিসাবে, পৃষ্ঠা হিসাবে সংযুক্ত করে তার মধ্যে বিশেষভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। শূন্যপদ পূরণ করবেন। তাদের হিসেব ত্রিপুরায় নাকি সেই সময়ে 50,000 সরকারি কর্মচারীদের পদ শূন্য পড়ে আছে। অসত্য কথা, আমি মিথ্যে শব্দটা ব্যবহার করছি না, আমি অসত্যই বলছি। কারণ বামফ্রন্ট সরকারে থাকাকালীন সময়ে বছরে 2 বার করে অর্থ দপ্তরের সহযোগিতা দিয়ে রাজ্যে বর্তমানে কত কর্মচারী আছেন, প্রথম শ্রেণী থেকে একেবারে সর্বনিম্ন যে শ্রেণী এ বি সি ডি, তার হিসেব, সংরক্ষণের পদ কত, তাতে কতজন কোথায় কাজ করছেন তার হিসেব, চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন অথবা প্রাকৃতিক কারণে প্রয়াত হয়েছেন, সে কারণে কত পদ শূন্য পড়ে আছে, তাতে এ ক্যাটাগরি কত, বি ক্যাটাগরি কত, সি কত, ডি কত। এর মধ্যে সংরক্ষিত পদ কত, উপজাতিদের জন্য সংরক্ষিত, তপশিলীদের জন্য সংরক্ষিত কত পদ। বছরে 2 বার বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভা
এই তথ্যগুলো সংগ্রহ করে ব্যাপকভাবে গভীরে গিয়ে বিশ্লেষণ করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত দিতেন অগ্রাধিকারের ভিত্তিতে একসাথে সবাইকে হয়তো একই বছরে এই শূন্যপদ পূরণ করার মতো পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না, সক্ষম ছিল না আর্থিক কারণে। কিন্তু তারপরেও প্রত্যেক বছর অগ্রাধিকারের ভিত্তিতে এই শূন্যপদগুলো পূরণ করার জন্য বামফ্রন্ট সরকার পদক্ষেপ গ্রহণ করতেন। মানুষকে দিনকে রাত, রাতকে দিন, চাঁদকে সূর্য, সূর্যকে চাঁদ বলে বোঝাবার চেষ্টা করেছে। তারা এখন ধরা পড়ে গেছে। শুধু ধরা পড়লে চলবে না, এই কথাগুলো উপস্থিত করলে চলবে না। রাজ্যপাল আমরা জানি তিনি কি বলবেন, নৈতিকভাবে বিরোধিতা করতে পারবেন না। কার্যকরী করার জন্য তার কি কার্যকরী ভূমিকা থাকবে? সাংবিধানিকভাবে তার হাতে তো কোনো ক্ষমতাই নেই। আমরা তার কাছ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করছি, ঘটনা তা না। ব্যক্তিগতভাবে তো তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আপনাদের কাছে যে কথা বলতে চাচ্ছি, লড়াই ছাড়া বিকল্প নাই। সামন্ত শাসনের বিরুদ্ধে লড়াই তার থেকে ত্রিপুরা মুক্তি পেয়েছে। 31 বছরের কংগ্রেসের দুঃশাসন তার থেকে ত্রিপুরা মুক্ত হয়েছে। কমিউনিস্ট আন্দোলন শক্তিশালী করেছেন আপনারা, বামফ্রন্ট তৈরি করেছেন আপনারা, বামফ্রন্ট সরকার তৈরি করেছেন আপনারা। তাকে উচ্ছেদ করবার জন্য সন্ত্রাসবাদ তৈরি করেছে তারা। জম্মুদ্বীপের রানী বলে রাজ পরিবারের যিনি নেত্রী, তিনি কে সেখানে একটা বিভ্রান্তিকর স্লোগান তুলে উপজাতি যুবকদের যুব সমিতির পতাকা দলে যারা সমবেত হয়েছিলেন তৈরি সম্মেলনে তাদের উস্কে দেওয়ার চেষ্টা করলেন। আঙুল কাকে রক্ত তিলক একে বাংলাদেশে গিয়ে অস্ত্র হাতে নিয়ে বলেছেন বামফ্রন্ট সরকার উচ্ছেদ না করা পর্যন্ত এই অস্ত্র মাটিতে ফেলবে না। এই অস্ত্র নিয়ে কি করেছে? রক্তের হুলি খেলেছে। এগুলো আপনারা জানেন। এদেরকে মোকাবেলা করে পরাস্ত করে কংগ্রেস যুব সমিতির সরকার আপনারাই আবার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করেছেন। এক নাগারে 25 বছর বামফ্রন্ট সরকারকে কাজ করতে দিয়েছেন। বামফ্রন্ট সরকার এই দাবি করেনি সেদিনও, আজও করে না। ত্রিপুরার সমস্ত মানুষের সব সমস্যার সমাধান বামফ্রন্ট সরকার করে দিয়ে গেছে। এটাই ঘটনাটা না। একটা রাজ্যের সরকারের পক্ষে এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব না যদি না কেন্দ্র সাহায্য করে। কেন্দ্র কংগ্রেসের নেতৃত্বের সরকার সেভাবে করেনি। বিজেপির তো প্রশ্নই আসে না, ষড়যন্ত্র করেছে। এখন এই যে বিজেপি তীব্রতা এই 3 দলের আমাদের কোনো বন্ধু বলবার চেষ্টা করেন এখন ডাবল না ট্রিপল ইঞ্জিন, তার মানে গাড়ি একটা 3টা ইঞ্জিন, কত শক্তির গাড়ি। সমস্যার সমাধান কোথায় হচ্ছে? এই জায়গায় এই দুঃশাসন, জনবিরোধী শাসন, স্বৈরাচারী শাসন, ফ্যাসিস্ট শাসন, অনার মৃত্যু, সন্তান বিক্রি, অন্য রাজ্যে কাজের সন্ধান গিয়ে সেখানে মারা পড়ছে, মৃতদেহ বাড়িতে ফিরে আনতে পারছে না, খুঁজ দেওয়ার কেউ নাই। এই সরকারকে চলতে দেবেন? সরকার চালাতে দেবেন? কেন মেনে নেবেন? ত্রিপুরা মাথা থেকে বিজেপি আইডেন্টি থেকে ত্রিপুরা মাথা প্রত্যেককে অপরাধী। কাজে আপনাদের কাছে যেটা হবে যে উপজাতিদেরকে আলাদা করে অনুপজাতিদের বিরুদ্ধে নিয়ে গিয়ে মূলত বাঙালিদের বিরুদ্ধে যার করবার চেষ্টা করছে ত্রিপুরা মাথার নেতা, এই যে ঘৃণ্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিসের ট্রাইবেলের বিরুদ্ধে, কিসের নন ট্রাইবেলের বিরুদ্ধে? ত্রিপুরার ইতিহাস হচ্ছে উপজাতি অনুপজাতির লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক একতা, এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এই দীর্ঘ যে জয়যাত্রা ইতিহাস অঙ্কিত করেছেন ত্রিপুরার মানুষ, এই সম্পর্কে সচেতন থেকে সামনের দিনে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে এই যে জরুরি দাবিগুলো যেগুলো নিয়ে আজকে আপনারা এখানে মিলিত হয়েছেন, এই দাবিগুলো আদায় করবার জন্য এর সাথে আপনার বেঁচে পড়তে থাকার প্রশ্নটা যুক্ত। এগুলো আদায়ের জন্য ঐক্যবদ্ধ ভাবে ট্রাইবেল নন ট্রাইবেল উপজাতি বাঙালির নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলে সামনের দিনে বৃহত্তর আন্দোলনের ঢেউ তুলতে হবে, ঝড় তুলতে হবে। এই ঝড়ের এই সরকারের যে সিংহাসন এটাকে তলিয়ে দিতে হবে। এরকম একটা জায়গা যাওয়ার জন্য আজকে এখান থেকে আপনারা শপথ নিয়ে যাবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার। ত্রুটি ধরা পড়ে না, ব্যর্থতা ধরা পড়ে না, এরা জাগ্রত এবং ঘুমন্ত অবস্থায় এই সরকারি সব ক্ষেত্রে সফল বলতে অভ্যস্ত
এই সমস্ত পত্রিকাগুলোতে দুটো তিনটা পত্রিকা বাদ দিলে পর বাকি যে পত্রিকাগুলো, এই যে গুরুত্বপূর্ণ বিষয়, ত্রিপুরার লাখো লাখো বেকার ছেলে মেয়ের জীবন নিয়ে এই সরকার তাদের ছেলেমেয়ে খেলছে, তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা যে বাস্তবায়িত না করে এই যুবকদেরকে প্রতারিত করেছে, এই সম্পর্কিত আলোচনা এবং বিজেপি সরকার তাতে বিধায়ক এবং সবচাইতে সেটা বিস্ময়কর নারী বলবো ঘৃণা তীব্রতা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে, বামপন্থী ফ্রন্টের দিকে যাতে উপজাতিদের ভোট বিধানসভার সময় আসতে না পারে। 42 আসনে প্রার্থী দিয়েছিল, উপজাতিদের সংরক্ষিত আসন বেশ, এ নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। বাকি যে 22টা আসন এগুলো সংরক্ষিত না, কিন্তু ওখানে ট্রাইবাল ভোট আছে। আপনারা যদি দাঁড়াতেন 7টা আসনে যদি দাঁড়াতেন কেউ কিন্তু প্রশ্ন করতো না। বাছাই করে অসংরক্ষিত যে আসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উপজাতির ভোট আছে, এরা জানেন এই উপজাতিরা বিজেপির হাতে প্রতারিত হয়েছে। আগে যেমন কংগ্রেসের হাতে হয়েছে, বিজেপির হাতে হচ্ছে। এরা বিজেপিকে ভোট দেবে না, তাহলে এদের ভোট কোথায় যাবে? বামফ্রন্ট, মার্কসবাদী, কমিউনিস্ট পার্টি, তাদের দিকে যদি ভোট যায় বিজেপি সরকার থাকবে না। বামফ্রন্ট সরকার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তৈরি হবে। এটাকে প্রতিহত করবার জন্য অসংরক্ষিত আসনে এরা তীব্রতা উপজাতি প্রার্থী দাঁড় করে সেই ভোটের মধ্যে তারা বিভাজন তৈরি করে বরঞ্চ ভোট তাদের দিকে তথাকথিত উপজাতি ঐক্যের স্লোগান তুলে টেনে নিয়ে বিজেপি সরকার থেকে বাঁচতে সাহায্য করেছে। এরা কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলে 19 ভাগ ভোট পেয়েছে, 13টা আসন পেয়েছে। 6 মাসের মাথায় এই 13 জন বিধায়ককে তীব্রতা 6 মাস আগে যে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আকাশ পাতাল মথিত করার চেষ্টা করেছে, তারা বিজেপি সরকারে ঢুকে যায় 2 জন মন্ত্রী সহ। এরা এই বিধানসভায় প্রতারণা করলো কাদের? শুধু অনুপজাতি না, অনুপজাতি উপজাতি নির্বিশেষে উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু এই ত্রিপুরার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের সাথে তারা প্রবঞ্চনা করলো। বিজেপির সাথে হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে নয়ন সরকারের প্রস্তাবের বিরোধিতা করে তাকে পরাস্ত করল। নয়ন সরকারের প্রস্তাব পরাস্ত করে না, এরা নিজেরাই তাদের যে ক্রমাগত চেহারা, প্রতারকের চেহারা, প্রবঞ্চকের চেহারা, যুবক বেকার যুবকদের স্বার্থের পরিপন্থিত চেহারা, তাদেরকে স্বার্থের হরণ করে তারা ভোটের সময় বলে একটা, সরকারে বসতে পারলে পরে আর একটা, তারা একটা ক্লেদাক্ত চেহারা কালকের বিধানসভায় তারা কিন্তু সেটা প্রমাণ করে দিল। এদের জবাব দিতে হবে। এরা যদি মনে করেন বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জুড়ে এরকম একটা জরুরি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিরোধিতা করে বিরোধীদেরকে শিক্ষা দিলাম, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে 40 থেকে 42 লক্ষ মানুষ, উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে তারা কিন্তু ঘরে ঘরে তৈরি হচ্ছে। জবাব আপনাদের কাছে চাইবে, মাঠে ময়দানে আপনাদের জবাব দিতে হবে। আপনাদেরকে কেউ রিঅ্যাক্ট করবে না এবং জবাব আপনারা দিতে পারবেন না, তার জন্য আপনাদেরকে সমাজ জীবনে কোণঠাসা করে জনগণ থেকে আপনাদেরকে বঞ্চিত করবার জন্য তারা কিন্তু ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে। তার নিদর্শন স্বল্প সময়ের উদ্যোগে সর্বভারতীয় আন্দোলনের যে ডাক, তাতে সারাদিন গণমুক্তি পরিষদের নেতৃত্ব সংগঠনকে সঙ্গে নিয়ে এই যে কর্মসূচি, তার মধ্য দিয়ে কিন্তু তার প্রতিফলন ঘটছে। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, কেন্দ্রের এবং বিজেপি দলের জাতীয় সভাপতি, যিনি এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারাই সেখানে বলবার চেষ্টা করেছেন 50,000 শূন্যপদ এরা যদি সরকারে আসে। তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাদের যে 50,000 শূন্যপদ সেই পদ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপর থেকে
এরা যতদিন সরকারে থাকবে আর শূন্য পদ সৃষ্টি হতে দেবে না। যখনই পদ শূন্য হবে তখনই তারা তা পূরণ করার পদক্ষেপ গ্রহণ করবে। আমরা হিসাব করেছিলাম, তাদেরকে বলেছিলাম 2017 নভেম্বর ডিসেম্বরের হিসাব হচ্ছে সারা ত্রিপুরায় 1,62,000 থেকে 65,000 কর্মচারী ছাড়াও 16 থেকে 17,000 পদ শূন্য। আপনারা কোথায় পেলেন 50,000? তথ্য তো আমাদের হাতে আছে, আপনারা সঠিক তথ্য দিচ্ছেন না। জবাবে তারা আমাদের বলবার চেষ্টা করেছেন, আমাদের হাতে হিসেব আছে। আমরা সরকার তৈরি করি, যখন এই শূন্য পদ পূরণ করব তখন আপনারা দেখতে পাবেন এই 50,000 কোথ থেকে কিভাবে এই হিসাব আমাদের হাতে এসছে। আমাদের অভিজ্ঞতা কি শুনছিলেন? বিশেষ করে আমাদের ছাত্র এবং যুব নেতৃত্ব তথ্য দিয়ে বলবার চেষ্টা করেছেন। এখন কি দেখা যাচ্ছে? শূন্য পদ তারা যে 50,000 বলেছে কিন্তু অসত্য, একটা কোনো হদিশ নেই। পূরণ করার যেমন উদ্যোগ তারা নেয়নি। 7 বছর হতে আর 2 মাস বাকি আছে। বিজেপি সরকারের পেছনে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল। এই সরকারের এই 7 বছরের রাজত্বে শিক্ষক কেরানি কর্মচারীর পদ 162-65 থেকে কমে এটা 1 লক্ষ কয়েক হাজার এসে দাঁড়িয়েছে এবং প্রায় 51 থেকে 52,000 নতুন করে পদ শূন্য হয়েছে। কালকে আপনারা শুনছিলেন আমাদের যুবনেতা বলছিলেন 3 দিনের জন্য অধিবেশন বসেছে। বিরোধী দলের অন্যতম বিধায়ক নয়ন সরকার, তিনিও ব্যক্তিগতভাবে যুবক